প্রিয় শিক্ষার্থীরা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে যান্ত্রিক গোলযোগের জন্য পরপর দুইবার আমাকে আমার লাইভটা কমপ্লিট করতে পারিনি, ক্লাসটা কমপ্লিট করতে পারিনি। আবার চলে এসেছি তোমাদের সামনে। আশা করি এখন আমাকে শোনা যাচ্ছে। তোমরা একটু কমেন্টে জানাও আমাকে শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট কিনা। এখন যদি আমাকে শোনা যায় আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের যে বিষয় ছিল জীববিদ্যা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, যার নাম অণুজীব, সেখান থেকেই আমরা আবার শুরু করি। প্রথমেই প্রশ্ন হচ্ছে অণুজীব কি? অণুজীব হচ্ছে ক্ষুদ্র জীব যেগুলাকে খালি চোখে দেখা যায় না, দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন পড়ে। সেটা ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজনও পড়ে কখনো কখনো। তো যাই হোক, যে সমস্ত জীবগুলো খালি চোখে দেখা যায় না এবং ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে বা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়, সে সমস্ত জীবগুলোকে বলা হচ্ছে অণুজীব। পৃথিবীতে হাজার হাজার অণুজীব আছে। তার মধ্য থেকে আমরা আমাদের এই চ্যাপ্টারে 3 ধরনের অণুজীব নিয়ে আলোচনা করব। তার একটি হচ্ছে ভাইরাস। নামটা শুনলে এখন আমাদের গা শিউরে ওঠে, তাই নয় কি? বর্তমান সময় অবরুদ্ধ যে ক্ষুদ্র অণুজীবটা দ্বারা, সেটা হচ্ছে এক ধরনের ভাইরাস। ভাইরাসের নাম কি সবাই জানি, খুবই পরিচিত নাম, করোনা ভাইরাস। যাই হোক, আমরা সার্বিকভাবে ভাইরাস নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে। আরেকটি যে অণুজীব নিয়ে আলোচনা করব আমরা এখানে, সেটি হচ্ছে ব্যাকটেরিয়া। এই চ্যাপ্টারে আরেকটি যে অণুজীব নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া পরজীবী। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি বিষয় নিয়ে আলোচনা করতেছি? আমরা 3টা বিষয় নিয়ে, 3টা অণুজীব নিয়ে আলোচনা করব: ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া পরজীবী। আমরা এখানে শুরু করব শেষ থেকে, অর্থাৎ প্রথমে আমরা পড়ব ম্যালেরিয়া পরজীবী সম্পর্কে। চলে যাই ম্যালেরিয়া পরজীবীতে। খেয়াল করো, এখানে 2টি শব্দ রয়েছে, একটি হচ্ছে ম্যালেরিয়া, আরেকটি হচ্ছে পরজীবী। পরজীবী কি এটা আমরা সবাই জানি। কি পরজীবী হচ্ছে যে সমস্ত জীবগুলো অন্য জীবের উপরে অবস্থান করে, অন্য জীবে অবস্থান করে এবং সেখান থেকে পুষ্টি শোষণ করে, সে সমস্ত জীবগুলোকে আমরা বলে থাকি পরজীবী। এই পরজীবীগুলো যে পোষক দেহে অবস্থান করে সেখানে সে রোগ সৃষ্টি করতেও পারে, আবার নাও করতে পারে। যে সমস্ত পরজীবীগুলো রোগ সৃষ্টি করে, রোগ সৃষ্টিকারী ওই সমস্ত পরজীবীগুলোকে প্যাথোজেন বলা হয়। তাহলে আমরা একটি শব্দ পেয়ে গেলাম, প্যাথোজেন। তাহলে প্যাথোজেন কি? প্যাথোজেন হচ্ছে রোগ সৃষ্টিকারী পরজীবী। তার মানে দাঁড়াচ্ছে সকল প্যাথোজেনই হচ্ছে পরজীবী, কিন্তু সকল পরজীবী প্যাথোজেন নয়। ওকে, এবার আসি ম্যালেরিয়া শব্দটিতে। ম্যালেরিয়া কি? এটি একটি রোগের নাম, আমরা সবাই জানি। কোন রোগের নাম? এটি এক প্রকার জ্বর রোগের নাম। জ্বরের একটা ধরন হচ্ছে ম্যালেরিয়া। তো এই ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী, তিনি বিজ্ঞানী টর্টি। আমরা এই নামটা মনে রাখবো, টর্টি। তাহলে বিজ্ঞানী টর্টি সর্বপ্রথম ম্যালেরিয়া শব্দটি ব্যবহার করেন। এবার আসি, ম্যালেরিয়া শব্দটি কোথা থেকে এসেছে? বায়োলজিতে বেশিরভাগ শব্দ হয় দেখা যাচ্ছে গ্রিক শব্দ অথবা ল্যাটিন শব্দ, কিন্তু ম্যালেরিয়া শব্দটি কিন্তু এসেছে, এটি একটি ইতালিয়ান শব্দ। 2018 সালের বোর্ড পরীক্ষায় একটি নৈর্ব্যক্তিক ছিল, এমসিকিউ ছিল যে ম্যালেরিয়া শব্দটি কোন ভাষা থেকে আগত। অপশন ছিল 4টি: গ্রিক, ল্যাটিন, ইতালিয়ান, স্প্যানিশ। তো অনেকেই দেখা গেছে যে তাদের চিন্তা, যারা জানে না আর কি, বিষয়টা অবগত ছিল না বিষয়টা সম্পর্কে, তারা প্রথমেই 2টা বাদ দিয়ে দিছে। কোন 2টা বাদ দিছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো দেখি? অবশ্যই প্রথমে ইতালিয়ান এবং স্প্যানিশকে বাদ দিছে, কারণ তাদের ধারণা বায়োলজি শব্দগুলো আসে কোথা থেকে? হয় গ্রিক, না হয় ল্যাটিন। তো এই গ্রিক বা ল্যাটিন থেকে তারা একটা চয়েস করে নিছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ম্যালেরিয়া শব্দটি, বায়োলজির বেশিরভাগ শব্দ গ্রিক বা ইটালিয়ান হলেও ম্যালেরিয়া শব্দটি কোন দেশি? একটি ইতালিয়ান শব্দ। ইতালিয়ান 2টা শব্দের সমন্বয়ে এই ম্যালেরিয়া শব্দটির উৎপত্তি।
তার একটি হচ্ছে মেল, আমরা এটা উচ্চারণ করব মেল, আরেকটি হচ্ছে এরিয়া। এই মেল শব্দের অর্থ হচ্ছে দূষিত, আর অপরদিকে এরিয়া শব্দের অর্থ হচ্ছে বাতাস। অর্থাৎ প্রাচীনকালে একটা সময় ধারণা করা হতো ম্যালেরিয়া রোগটি সৃষ্টি হয় বাতাসের মাধ্যমে, দূষিত বাতাসের মাধ্যমে। অর্থাৎ যে এলাকার বাতাসের মধ্যে জীবাণু বেশি, বা এই জীবাণু বাতাস দ্বারা বাহিত হয়ে এই রোগটা সৃষ্টি করে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, বিষয়টি সত্য নয়। এই ম্যালেরিয়ার জীবাণুটি সর্বপ্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী লেভেরন। বিজ্ঞানী লেভেরন তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত এক রোগীর দেহ থেকে প্রথম ম্যালেরিয়ার জীবাণুটি আবিষ্কার করেন। ম্যালেরিয়ার জীবাণুটি তিনি আবিষ্কার করেন ওই রোগীর লোহিত রক্তকণিকা থেকে। তাহলে লেভেরন প্রথম ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন কোথা থেকে? হ্যাঁ, একদম কোথা থেকে? লোহিত রক্তকণিকা থেকে। মানুষের লোহিত রক্তকণিকায় তিনি প্রথম ম্যালেরিয়ার পরজীবীটি বা ম্যালেরিয়ার জন্য দায়ী জীবাণুটি আবিষ্কার করেন। তার পরবর্তীতে বিজ্ঞানী রোনাল্ড রস, আরেকজন বিজ্ঞানী রোনাল্ড রস, তিনি একজন ব্রিটিশ ডাক্তার ছিলেন, কাজ করতেন ভারতীয় সেনাবাহিনীতে। তো ভারতীয় সেনাবাহিনীতে কাজ করার সময় তিনি লক্ষ্য করেন, তিনি আবিষ্কার করেন যে এই জীবাণুটি অ্যানোফিলিস গণের স্ত্রী মশার মধ্যে, স্ত্রী মশাকে আমরা মশকি বলতে পারি, এই অ্যানোফিলিস গণের মশকির দেহে তিনি এই ম্যালেরিয়ার পরজীবীটাকে আবিষ্কার করেন। তাহলে ম্যালেরিয়ার পরজীবী কোথায় কোথায় পাওয়া গেল আবার একটু দেখি আমরা। পাওয়া গেল মানুষের লোহিত রক্তকণিকায়, অপরদিকে অ্যানোফিলিস গণের স্ত্রী মশাতে, অর্থাৎ অ্যানোফিলিস গণের মশকিতে। তার মানে দাঁড়াচ্ছে ম্যালেরিয়ার পরজীবী, পরজীবীটার নাম কি আমি পরে আসতেছি। ম্যালেরিয়ার পরজীবীটি সে তার জীবনচক্র সম্পন্ন করার জন্য দুইটা পোষককে ব্যবহার করতেছে, একটা মানুষ আর একটা হচ্ছে মশকি। মশা বলা যাবে না, অর্থাৎ মশার দেহে কিন্তু নয়, মশার স্ত্রী মশার দেহের মধ্যে, অর্থাৎ মশকির দেহে সে তার জীবনচক্রটা সম্পন্ন করে থাকে। আশা করি ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এইবার আসি ম্যালেরিয়ার পরজীবীটার নাম কি। ম্যালেরিয়ার পরজীবী একে প্লাজমোডিয়াম বলা হয়। প্লাজমোডিয়াম তার গণ অংশ, তার অনেকগুলো প্লাজমোডিয়াম গণের অনেকগুলো প্রজাতি আছে যেগুলো ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে থাকে। আমরা আপাতত এই গণটা নিয়ে কথা বলতেছি, প্লাজমোডিয়াম। তাহলে ম্যালেরিয়া পরজীবীর নাম পেয়ে গেলাম আমরা, প্লাজমোডিয়াম। তাহলে এই প্লাজমোডিয়াম তার জীবনচক্র সম্পন্ন করতেছে কয় জায়গায়? দুই জায়গায়। নাম্বার 1 সে মানুষের দেহে, নাম্বার 2 মশকির দেহে। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কোন মশকির দেহে যেন বলছি? নির্দিষ্ট মশকি ছিল অ্যানোফিলিস গণের মশকির দেহে, অ্যানোফিলিস গণের মশকির দেহে। প্রশ্নটা হচ্ছে যে এই ম্যালেরিয়ার পরজীবীটা কেন শুধুমাত্র অ্যানোফিলিস গণের মশকির দেহে পাওয়া যায়? ঠিক আছে, অ্যানোফিলিস গণের মশাতে পাওয়া যায়, ভালো কথা, কিন্তু সেটা কেন অ্যানোফিলিস গণের শুধুমাত্র স্ত্রী মশাতেই পাওয়া যায়? তাহলে প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে প্লাজমোডিয়াম কেবলমাত্র অ্যানোফিলিস গণের স্ত্রী মশাতেই তার জীবনচক্র সম্পন্ন করে কেন, বা অ্যানোফিলিস গণের স্ত্রী মশাকেই বাহক হিসেবে ব্যবহার করে কেন? প্রথমে আসি কেন স্ত্রী মশাতে, অর্থাৎ মশকির দেহে সে তার জীবনচক্র সম্পন্ন করে অথবা বাহক হিসেবে কাজ করে। এই যে আমরা বলি মশায় কামড় দেয়, মশা রক্ত শোষণ করে, অ্যাকচুয়ালি মশার জন্য রক্তের প্রয়োজন পড়ে না, রক্তের প্রয়োজন পড়ে স্ত্রী মশার জন্য, দ্যাট মিন্স মশকির জন্য। মশকি তার ডিমের পরিস্ফুটনের জন্য, নিশ্চয়ই পুরুষ মশা ডিম দেয় না, তাহলে ডিম কে দিচ্ছে? স্ত্রী মশা। স্ত্রী মশার ডিমের পরিস্ফুটনের জন্য উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর রক্তের প্রয়োজন পড়ে। ডিমের পরিস্ফুটনের জন্য কিসের প্রয়োজন পড়তেছে? রক্তের প্রয়োজন পড়তেছে। ঠিক এজন্যই মশকি রক্ত শোষণ করে নেয় এবং এই জীবাণুটাকে সে বহন করে নিতে পারে, তখন তার দেহে জীবাণুটাকে তার জীবনচক্রটা সম্পন্ন করতে সহায়তা করে। তাহলে আমরা ক্লিয়ার হতে পারছি যে কেন মশকি, মশা কেন নয়। এবার প্রশ্ন হচ্ছে কেন শুধুমাত্র অ্যানোফিলিস গণের মশার মধ্যেই, কেন এডিস মশা নয়, কেন অন্য কোনো প্রজাতির মশার মধ্যে নয়? আচ্ছা, অ্যানোফিলিস গণের যেই মশকি মশা থাকে তাদের মধ্যান্ত্রে ট্রিপসিনের ন্যায় এক প্রকার বিষাক্ত পদার্থ থাকে, যেই বিষাক্ত অ্যানোফিলিস গণের, আমি আবার বলছি,
অ্যানোফিলিস গণের মশকি ব্যতীত বা মশা ব্যতীত অন্য গণের যেই মশাগুলো আছে, যে মশকিগুলো আছে, তাদের মধ্যান্ত্রে ট্রিপসিনের ন্যায় এক প্রকার বিষাক্ত পদার্থ থাকে, যা ওই সমস্ত জীবাণুর বিভিন্ন জীবাণুকে ধ্বংস করে ফেলতে পারে। যেমন প্লাজমোডিয়ামকে সে সেখানে আর বাড়তে দেয় না, বৃদ্ধি পেতে দেয় না, নষ্ট করে দেয়। যার জন্য অ্যানোফিলিস গণের মশা ব্যতীত অন্য মশার দেহে প্লাজমোডিয়াম তার জীবনচক্র সম্পন্ন করতে পারে না। তাই কেবলমাত্র অ্যানোফিলিস গণের স্ত্রী মশার মধ্যে প্লাজমোডিয়াম তার জীবনচক্র সম্পন্ন করতে পারে। ক্লিয়ার? ওকে, তাহলে এতক্ষণ যা আলোচনা করলাম তার মধ্য থেকে আমরা যে তথ্যগুলো পেলাম একটু সামারি করি। সেটা হচ্ছে ম্যালেরিয়ার পরজীবী, নাম তার প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম গণের অসংখ্য প্রজাতি আছে, তার মধ্যে কিছু প্রজাতি ম্যালেরিয়ার রোগ সৃষ্টি করে থাকে। এই প্লাজমোডিয়াম তার জীবনচক্র সম্পন্ন করার জন্য দুই ধরনের পোষক ব্যবহার করে, তার একটি হচ্ছে মানুষ আর একটি হচ্ছে মশকি। ওকে, এবার আসি, এই প্লাজমোডিয়াম গণের ৬০টি প্রজাতি মানুষ সহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে থাকে। এই কথাটা থেকে বেশ কিছু তথ্য পেয়ে গেলাম। আবার একটু দেখি আমরা, প্লাজমোডিয়াম গণের ৬০টি প্রজাতি মানুষ সহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে থাকে। তার মানে ম্যালেরিয়া রোগটি মেরুদণ্ডী প্রাণীর হয়ে থাকে, অমেরুদণ্ডী প্রাণীর ম্যালেরিয়া রোগ হয় না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার নিশ্চয়ই আমার সাথে জয়েন করেছো। কে কে আছো একটু জানাও আমাকে, কারা আছো এবং স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা সেটাও জানাও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে, আমি তোমাদের সাথে আছি। আর আরেকটি বিষয় হচ্ছে, দ্বিতীয় বর্ষের যারা আছো, পরীক্ষার্থী যারা আছো, তারা আমাকে কমেন্টে জানাও তোমাদের কোন বিষয়গুলো, কোন চ্যাপ্টারগুলো, কোন টপিকগুলো তোমাদের পুনরায় রিভিশনের প্রয়োজন আছে, সেই বিষয়টা জানাও আমাকে। আমি তোমাদের চাহিদা অনুযায়ী ক্লাসটি নিয়ে নিব। ওকে, ধন্যবাদ। তো এবার আমরা আবার আলোচনায় যাই। কি বলতেছিলাম? প্লাজমোডিয়াম গণের ৬০টি প্রজাতি মানুষ সহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে থাকে। এর মানে দাঁড়াচ্ছে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীরও ম্যালেরিয়া রোগ হতে পারে, এবং ম্যালেরিয়া রোগটি মেরুদণ্ডী প্রাণীর হয়ে থাকে, অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীর কোনো ম্যালেরিয়া রোগ হয় না। এবার আসি, এই ৬০টি প্রজাতির মধ্যে ৪টি প্রজাতি আছে যে প্রজাতিগুলো মানুষের রোগ সৃষ্টি করে থাকে। সেই প্রজাতিগুলো কি কি? তার একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, প্লাজমোডিয়াম ওভালি, আরেকটা হচ্ছে প্লাজমোডিয়াম মেলেরি। এই ৪টি প্রজাতি মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে থাকে। এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, মনে রাখতে হবে। তাহলে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়ামের কয়টা প্রজাতি? দ্রুত বলে ফেলো, কয়টা প্রজাতি? অনেকে বলবে ৪টি প্রজাতি, না, ৬০টি প্রজাতি মানুষ সহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে থাকে। মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে থাকে যে কয়টি প্রজাতি? ৪টি প্রজাতি। কি কি নামগুলো একদম মুখস্থ করে ফেলে এখনই? প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফেলসিপেরাম, প্লাজমোডিয়াম ওভালি এবং প্লাজমোডিয়াম মেলেরি। ওকে, ধন্যবাদ। এখন আমরা এই প্লাজমোডিয়াম তথা ম্যালেরিয়ার পরজীবী সম্পর্কে, যে প্লাজমোডিয়াম আছে, প্লাজমোডিয়ামের জীবনচক্র সম্পর্কে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয় একটু আমাকে ক্লিয়ার করো তো, এইটুক তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা যে প্লাজমোডিয়াম তথা ম্যালেরিয়ার পরজীবী তার জীবনচক্র সম্পন্ন করতে কয়টি পোষক ব্যবহার করে? দ্রুত বলে ফেলো। 2টি পোষক ব্যবহার করে। তার মধ্যে একটা কি বলছি? মানুষ, নাকি এই ক্ষেত্রে বলবা মানুষই? মানুষ বলতে পুরুষকেও সে আক্রমণ করতে পারে এবং স্ত্রীতেও সে আক্রমণ করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু মানুষই আবার বলতে যায়ও না। কিন্তু অপরদিকে সে মশার দেহে জীবনচক্র সম্পন্ন না করে মশকির দেহে সে জীবনচক্র সম্পন্ন করে। ক্লিয়ার? মানুষের দেহে ম্যালেরিয়ার পরজীবীটা তার জীবনচক্রের অযৌন জনন সম্পন্ন করে।
অযৌন জনন কি আশা করি জানো নিশ্চয়ই। আমরা জানি যেটা যৌন জনন না সেটাই অযৌন জনন। যৌন জনন কোনটা তাহলে? হ্যাঁ, এক্স্যাক্টলি, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে জননটা হয়ে থাকে সেটাকে বলি আমরা যৌন জনন। এই যৌন জনন ব্যতীত যে ধরনের জনন আছে সবগুলি হচ্ছে অযৌন জনন। যাই হোক, মানুষের দেহে ম্যালেরিয়ার পরজীবী তার কোন জননটা সম্পন্ন করে? সে তার অযৌন জনন সম্পন্ন করে, অযৌন জনন। এবার আসি আমরা, মশকির দেহে ম্যালেরিয়ার পরজীবী তার জীবন চক্রের কোনটা করবে? নিশ্চয়ই বলে ফেলবা যৌন জনন। হ্যাঁ, মশকির দেহের মধ্যে ম্যালেরিয়ার পরজীবী তার যৌন জননও সম্পন্ন করতে পারে, সেখানে সে আবার অযৌন জননও সম্পন্ন করতে পারে। যাই হোক, বিষয়টা ক্লিয়ার কিনা আরেকবার। ম্যালেরিয়ার পরজীবী তার জীবনচক্র সম্পন্ন করতে দুই ধরনের পোষক ব্যবহার করে, তার একটা মানুষ আর একটা কি বলছি? মশকি। মানুষের দেহে ম্যালেরিয়ার পরজীবী তার জীবনচক্রের কোন দশা সম্পন্ন করে? অযৌন দশা। আর মশকির দেহে ম্যালেরিয়ার পরজীবী তার জীবনচক্রের কোন দশা সম্পন্ন করে? যৌন দশাও সম্পন্ন করে, অযৌন দশাও সম্পন্ন করে। এবার আসি আমরা, মানুষের দেহে ম্যালেরিয়ার পরজীবী তার যে অযৌন জনন সম্পন্ন করে সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। মানুষের দেহে ম্যালেরিয়ার পরজীবী যে অযৌন জনন সম্পন্ন করে সেই অযৌন জননটাকে বলা হয় সাইজোগনি। নতুন একটা শব্দ শিখে গেলাম আমরা, সাইজোগনি। তাহলে বলো দেখি সাইজোগনি কাকে বলে? বলে ফেলো, দ্রুত কমেন্টে বলে ফেলো, সাইজোগনি কাকে বলে? মানুষের দেহে ম্যালেরিয়ার পরজীবী তার জীবন চক্রের যে অযৌন জনন সম্পন্ন করে তাকেই বলা হচ্ছে কি? সাইজোগনি। এবার আসি, মানুষের দেহে ম্যালেরিয়ার পরজীবী তার এই অযৌন জননটা, অযৌন দশাটা, জীবনচক্রের এই দশাটা সম্পন্ন করে দুটি জায়গায়। তার একটি হচ্ছে মানুষের দেহের যকৃতে, লিভারে, আর আরেকটি হচ্ছে মানুষের দেহের লোহিত রক্তকণিকাতে। তাহলে সাইজোগনি সম্পন্ন হচ্ছে কয় জায়গায়? মানুষের দেহের অভ্যন্তরে দুই জায়গায়। একটা হচ্ছে মানুষের দেহের কোন জায়গায়? লিভার তথা যকৃতে। আরেকটা কি বললাম? মানুষের দেহের লোহিত রক্তকণিকায়। তাহলে আমরা বলতে পারি সাইজোগনি দুই ধরনের। যেটা যকৃতে হয় তাকে আমরা বলতে পারি হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি। আর অপরটি কোথায় যেন হয়? লোহিত রক্তকণিকায়, দ্যাট মিন্স এরিথ্রোসাইটে, সেটাকে আমরা বলতে পারি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে মানুষের দেহে ম্যালেরিয়ার পরজীবী তার জীবনচক্রে অযৌন দশা সম্পন্ন করে, এই অযৌন দশা একে বলা হচ্ছে সাইজোগনি। এই সাইজোগনি কোথায় কোথায় হচ্ছে? একটা হচ্ছে যকৃতে, যাকে বলতেছি আমরা হেপাটিক সাইজোগনি, আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকায়, যাকে বলতেছি আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন আমরা শুরু করতে যাব হেপাটিক সাইজোগনি। তার আগে আমাকে বলো, এই প্লাজমোডিয়ামকে মানুষের দেহে সে যদি তার জীবনচক্র সম্পন্ন করতে চায় তাকে কি করতে হবে? অবশ্যই মানুষের দেহে প্রবেশ করতে হবে। মানুষের দেহে সে কিভাবে প্রবেশ করবে, বা প্লাজমোডিয়ামের কোন দশাটা মানুষের দেহে প্রবেশ করে? মনে রাখবে, মানুষের দেহে প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড দশাটা প্রবেশ করে। কোন দশাটা? স্পোরোজয়েড দশাটা। অনেকেই বোধহয় বুঝতে পারতেছে না স্পোরোজয়েড দশা কোনটা। এই ম্যালেরিয়ার পরজীবী তথা প্লাজমোডিয়াম সে কতগুলো রূপে আবর্তিত হয়, কতগুলো দশায় আবর্তিত হয়। যেমন তুমি চিন্তা করো তো, যেমন আমাদের কথা যদি চিন্তা করি, আমরা ছোটবেলায় একরকম ছিলাম, তারপরে যেটা শিশু ছিলাম, তারপরে একটু বড় হইলাম কিশোর, তার থেকে কি যুবক, যুবক থেকে হয় বৃদ্ধ। এক একটা সময় এক একটা দশা এক একটা রূপে আবর্তিত হয়, তার গাঠনিক কিছু পরিবর্তন হয়, আমূল পরিবর্তন হয় না, কিন্তু প্লাজমোডিয়ামের ক্ষেত্রে তার আমূল পরিবর্তন দেখা যায়, সে বিভিন্ন দশায় আবর্তিত হয়। সেই দশাগুলোর একটি হচ্ছে স্পোরোজয়েড দশা। এই স্পোরোজয়েড দশাটা মানুষের দেহে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে? মানুষের দেহে এই স্পোরোজয়েডটা প্রবেশ করে ওই যে অ্যানোফিলিস গণের স্ত্রী মশকি যখন মানুষের রক্ত শোষণ করে, কামড় দেয়, তার লালা থেকে এই স্পোরোজয়েডটা মানুষের দেহের রক্তে চলে আসে। রক্ত থেকে রক্তস্রোতের মাধ্যমে চলে যায় যকৃতে। এখন দেখো, এই যে স্পোরোজয়েড তথা প্লাজমোডিয়ামের একটা দশা তথা একটা জীবাণু, এই যে জীবাণু যখন মানুষের দেহে প্রবেশ করে, মানুষের দেহের মধ্যে আমরা জানি এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে। সেখানে অ্যান্টিবডি, সেখানে শ্বেত রক্তকণিকা, এগুলো কি করে?
এই জীবাণুগুলোর বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে। যাই হোক, তো এই স্পোরোজয়েট যখন মানুষের দেহে প্রবেশ করলো, রক্তে প্রবেশ করলো, রক্তস্রোতের মাধ্যমে যখন সে যকৃতে যায়, যাওয়ার সময় এই প্রতিরক্ষা যে ব্যবস্থা স্তরগুলো আছে সেই স্তরগুলো পার হওয়ার সময় কিছু স্পোরোজয়েট কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মারা যায়, ধ্বংস হয়ে যায়। কিছু সংখ্যক যকৃতে পৌঁছায়। যকৃতে যারা পৌঁছায় তাদের কিছু ওই যকৃতেই সুপ্ত অবস্থায় থাকে, চুপ করে থাকে, যকৃতকে আক্রমণ করে না, একটু বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করে। এই যে সুপ্ত অবস্থায় থাকা যকৃতে ওই স্পোরোজয়েটগুলোকে হিপনোজয়েট বলে। আমরা আরেকটা শব্দ পেয়ে গেলাম, হিপনোজয়েট। তাহলে বলো দেখি, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, হিপনোজয়েট কি? কি বলবা? যকৃতে সুপ্ত অবস্থায় থাকা স্পোরোজয়েটকে বলা হচ্ছে হিপনোজয়েট। তো কিছু সংখ্যক এই হিপনোজয়েট অবস্থায় থাকে, আর কিছু সংখ্যক সেই যকৃতকে আক্রমণ শুরু করে দেয়। দ্যাট মিনস কি শুরু হয়ে গেল? এক্স্যাক্টলি, হ্যাপাটিক সাইজোগনি শুরু হয়ে গেল। এখন আমরা দেখব কিভাবে এই ম্যালেরিয়ার পরজীবী তার হ্যাপাটিক সাইজোগনি সম্পন্ন করে। তাহলে কোন দশাটা মানুষের দেহে প্রবেশ করলো? দ্রুত ঝটপট বলে ফেলো। হ্যাঁ, স্পোরোজয়েট দশা মানুষের দেহে প্রবেশ করলো। এই স্পোরোজয়েট দশাটা সম্পর্কে একটু আমরা ধারণা নিয়ে নিই। এই স্পোরোজয়েট দশাটা দেখতে অনেকটা মাকু আকৃতির। মাকু আকৃতি নিশ্চয়ই আমরা বুঝি, এরকম মাকু আকৃতির হয়ে থাকে। এর এক প্রান্তে কাপ সদৃশ একটা গঠন দেখা যায়, এরকম, একে এপিক্যাল কাপ বলা হচ্ছে। এই এপিক্যাল কাপের ঠিক নিচেই এক জোড়া উপাঙ্গ থাকে। আরো অনেক কিছু আছে, অনেক অঙ্গাণু আছে তার দিয়ে, আমাদের সেগুলো জানার দরকার নেই, আপাতত এইটুক মনে রাখো। এই এপিক্যাল কাপ, এটাকে বলা হচ্ছে এপিক্যাল কাপ। এই এপিক্যাল কাপের ঠিক নিচেই উপাঙ্গ আছে, এই উপাঙ্গকে বলা হচ্ছে রপ্ট্রাই। এই রপ্ট্রাই এক প্রকার এনজাইম ধারণ করে, যে এনজাইমগুলো যকৃতর কোষের ঝিল্লিকে বিগলিত করতে সহায়তা করে, ফলে সহজে সে যকৃত কোষের ভিতরে প্রবেশ করতে পারে। তো যাই হোক, এই এপিক্যাল কাপের ঠিক নিচেই কি আছে? একজোড়া উপাঙ্গ, যাকে আমরা কি বলতেছি? রপ্ট্রাই বলতেছি। তাহলে প্লাজমোডিয়ামটা দেখতে কেমন? মাকু আকৃতির। আমি একটু বড় করে আঁকাইছি। এই মাকু আকৃতির, এর এপিক্যাল কাপের নিচে যে রপ্ট্রাই কি আছে আবার বলো? হ্যাঁ, এনজাইম আছে। যে এনজাইম কি কাজ করে থাকে? যকৃত কোষের কোষ ঝিল্লিটাকে বিগলিত করতে সহায়তা করে। ফাইন, এখন আমরা শুরু করব হ্যাপাটিক সাইজোগনি। তাহলে হ্যাপাটিক সাইজোগনির জন্য স্পোরোজয়েট যকৃত কোষের ভিতরে প্রবেশ করবে। তুমি ধরে নাও এই হচ্ছে একটা যকৃত কোষ, এই হচ্ছে কোষের নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আমরা নিউক্লিয়াসের দিকে মনোযোগ না দিয়ে দেখি পরজীবীটা কি করে। খেয়াল করো, তাহলে পরজীবীটা দেখ, কোন পরজীবী প্লাজমোডিয়ামের কোন দশাটা প্রবেশ করছিল? এক্স্যাক্টলি স্পোরোজয়েট দশাটা। দেখতে যেন কেমন? হ্যাঁ, মাকু আকৃতির। এই মাকু আকৃতি আমি ছোট করে এখানে আঁকাচ্ছি, খেয়াল করো। এই মাকু আকৃতির স্পোরোজয়েট প্রবেশ করলো কোথায়? যকৃত কোষে। ফাইন, তাহলে এই যকৃত কোষে প্রবেশ করলো স্পোরোজয়েট। এই স্পোরোজয়েটের মধ্যে একটা বিশেষ ধর্ম মনে রাখবা, সে যখন পোষক কোষের ভিতরে, যকৃত কোষের ভিতরে প্রবেশ করে, সে সেখান থেকে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে। মনে থাকবে? তাহলে প্রচুর পরিমাণে খাদ্য যখন গ্রহণ করে, দেখবা যে মানুষগুলো বেশি পরিমাণে খায়, এরা খাইতে খাইতে একটা পর্যায়ে মোটা হয়। বেশি মোটা যখন হয়ে যায়, এদেরকে দেখতে একটু গোলাকার দেখায় অনেক সময়, খেয়াল করবা। তো যাই হোক, আমরা এটা একটু মনে রাখবো আর কি, মনে রাখার জন্য বললাম। এই স্পোরোজয়েট পোষক কোষ থেকে প্রচুর পরিমাণে পুষ্টি শোষণ করে সে আকারে বড় হয়। কিসের মতো হয়ে যায়? গোল আকার ধারণ করে। এক্স্যাক্টলি। তো এই যে গোলাকার ধারণ করে, তখন দেখতে এটাকে একটা বলের মতো দেখা যায়। এই যে খেয়ে মোটা হয়ে একদম মনে করো যে বলের মতো হয়ে গেছে আর কি। তো এই দশাটাকে দেখো, আগে স্পোরোজয়েট দশা কেমন ছিল? মাকু আকৃতির। এটা কি মাকু আকৃতির আছে? না। কি আকৃতি হয়ে গেছে? গোল আকার ধারণ করছে। তখন নিশ্চয়ই তার নাম স্পোরোজয়েট থাকবে না, তার আকৃতির পরিবর্তন করছে। ফাইন, এর মধ্যে দেখো একটা স্বভাব আছে, একটু মনে রাখার জন্য বলতেছি আমি। স্বভাবটা হচ্ছে, আছে মনে রাখতে পারবা? কি কিপটামি স্বভাব বলো তো দেখি। সে যখন বাইরে ছিল তখন সে পুষ্টি শোষণ করে নাই, যখনই সে কোথায় প্রবেশ করলো?
কোনো কোষের ভিতরে প্রবেশ করলো, অন্যের বাড়িতে গেল, সেখান থেকে সে প্রচুর পরিমাণে খাওয়া শুরু করে ক্রিপ্টোমের স্বভাব বলতে পারি। তাহলে এই যে সে খেয়ে গোলাকার ধারণ করছে, তার মধ্যে একটা ক্রিপ্টোমের স্বভাব ছিল, সেখান থেকে আমরা মনে রাখবো এই গোলাকার অবস্থা যখন সে ধারণ করে তখন তাকে বলে ক্রিপ্টোজয়েট। কি বলে বলো দেখি? ক্রিপ্টোজয়েট। তাহলে স্পোরোজয়েট দশাটা কোন দশায় পরিণত হলো? ক্রিপ্টোজয়েট দশায় পরিণত হলো। ফাইন। এইবার আসি, এই ক্রিপ্টোজয়েটের যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা কতগুলো খণ্ডে বিভক্ত হয়ে যায়। প্রজাতিভেদে এগুলো দেখা যায় 1000 থেকে প্রায় 1200 খণ্ডে বিভক্ত হয়ে যায়। তাহলে দেখি আমরা, এই হচ্ছে যকৃত কোষ। এই যকৃত কোষের মধ্যে ক্রিপ্টোজয়েটের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস কতগুলো খণ্ডে বিভক্ত হয়ে গেল। কতগুলো খণ্ড বললাম? প্রজাতি বেদে এটা হতে পারে 1000 থেকে 1200 খণ্ড। তো যাই হোক, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় পরিণত হলো। বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই দশাটাকে বলা হয় সাইজন্ট। এই নামটা আমরা পরে আরো পাবো, একটু মনে রাখো। তাহলে আমি প্রশ্ন করলাম তোমাদেরকে, বলো দেখি বা সাইজন্ট কি? সাইজন্ট হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটাকেই বলা হয় সাইজন্ট। এখন আসি, এর পরবর্তী ধাপে গিয়ে আমরা দেখতে পারবো এই প্রত্যেকটা নিউক্লিয়াস খণ্ডকে ঘিরে তার চারপাশে সাইটোপ্লাজম জমা হয়। নিউক্লিয়াস খণ্ডকে ঘিরে চারপাশে সাইটোপ্লাজম জমা হলে তখন কি এক একটা কোষে পরিণত হয়ে যাবে না? তাহলে আমরা এর মধ্যে কতগুলা কোষ তৈরি হতে দেখব? এক্স্যাক্টলি 1000 থেকে 1200 কোষ তৈরি হয়ে যাবে। তাহলে এই হলো যকৃত কোষ। যকৃত কোষের সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস খণ্ডকে ঘিরে চারপাশে কি জমা হচ্ছে? সাইটোপ্লাজম। এই নিউক্লিয়াস খণ্ড, তার চারপাশে সাইটোপ্লাজম, দ্যাট মিন্স নতুন করে কোষ তৈরি হয়ে গেল। এই নতুন সৃষ্ট কোষগুলাকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েট। ক্রিপ্টোমেরোজয়েট। আচ্ছা, এখন দেখো, এই ক্রিপ্টোমেরোজয়েট যকৃত কোষ কয়টা? যকৃতের কোষ কিন্তু একটা। তার মধ্যে স্পোরোজয়েট প্রবেশ করছিল কয়টা? একটা। কিন্তু এখন ক্রিপ্টোমেরোজয়েট হয়ে গেল কতগুলো? 1000 থেকে 1200টি। কিন্তু তার মানে একটা কোষের মধ্যে যখন অসংখ্য নতুন করে কোষ জীবাণু তৈরি হয়ে গেল, সেগুলো চাপ তৈরি করবে। এই চাপের ফলে যকৃত কোষের ঝিল্লি বিদীর্ণ হয়ে যাবে। বিদীর্ণ হয়ে এই যে ক্রিপ্টোমেরোজয়েটগুলো, নতুন সৃষ্ট কোষগুলো, এই কোষগুলো বাইরে বের হয়ে আসবে। আচ্ছা বলো দেখি, বাইরে কোথায় বের হয়ে আসলো? যকৃতের একটা কোষ থেকে কিন্তু ফাঁকা স্থানে অবস্থান করে। এই যকৃতের ফাঁকা স্থানকে বলা হয় সাইনোসয়েড। সাইনোসয়েড। দ্যাট মিন্স এই নতুন সৃষ্ট কোষ, সাইনোসয়েড মানে ফাঁকা স্থান। তাহলে যকৃতের ফাঁকা স্থানকে আমরা বলতেছি সাইনোসয়েড। এই সাইনোসয়েডে গিয়ে অবস্থান করতেছে কি? নতুন সৃষ্ট কোষগুলো। কোন কোষগুলো? ক্রিপ্টোমেরোজয়েটগুলো। ফাইন। এই ক্রিপ্টোমেরোজয়েটগুলো, এগুলো নতুন যকৃত কোষকে কি করে? আক্রমণ করে। এখানে নতুন যকৃত কোষ বলতে তুমি কি বুঝতেছো বলো দেখি? এক্স্যাক্টলি, যেই কোষটি এখন পর্যন্ত কি হয়নি? আক্রান্ত হয়নি, সেরকম নতুন একটা কোষকে সে আক্রমণ করে। এই নতুন কোষের ভিতরে সে প্রবেশ করে। প্রবেশ করে সে সেখান থেকে আবার কি করবে বলো দেখি? ঠিক ধরেছ, পুষ্টি শোষণ করবে। শোষণ করে সে আকারে আরো বড় হবে। আকারে বড় হয়ে, ধরো যা আছে তার চেয়ে আকার আরো বড় হবে। বড় হয়ে তার নিউক্লিয়াসটিও আবার কতগুলো খণ্ডে কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। দ্রুত বলে ফেলো তো দেখি, এই নিউক্লিয়াস বিশিষ্ট, এই ধরো যকৃত কোষ, এই যকৃত কোষের মধ্যে এর নিউক্লিয়াসটি আরো কতগুলো খণ্ডে বিভক্ত হয়ে গেল? বলো দেখি, এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে যেন কি বলা হয়? খুব দ্রুত উত্তর দিবে। হ্যাঁ, তাকে বলা হয় সাইজন্ট। আমরা আগেই শিখে এসেছি যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাটাকে বলা হচ্ছে কি? সাইজন্ট। দেখো, জীবন চক্রের এই দশাটাতে আমরা যে জীবনচক্র হেপাটিক সাইজোগনি পড়তেছি, এই সাইজোগনি সম্পন্ন হওয়ার সময় সাইজন্ট নামে একটি দশা তৈরি করে বিদায় এর নাম কিন্তু সাইজোগনি হয়েছে। তো যাই হোক, এর অভ্যন্তরে তাহলে আমরা কি দেখলাম?
খণ্ডে বিভক্ত হয়ে গেল। বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই দশাকে আমরা আবার বলতেছি কি সাইজড। এরপরে যেন কি ঘটে তোমরা নিজেরাই বলতে পারবে। এখন বলো দেখি পরবর্তী ধাপে কি ঘটে। হ্যাঁ, প্রত্যেকটা নিউক্লিয়াস খণ্ডকে ঘিরে তার চারপাশে সাইটোপ্লাজম জমা হয়। তাহলে তার সাইটোপ্লাজম জমা হবে, প্রত্যেকটা নিউক্লিয়াস খণ্ড তাকে ঘিরে সাইটোপ্লাজম জমা হচ্ছে। দ্যাট মিন্স নতুন করে কোষ তৈরি হচ্ছে। এই নতুন সৃষ্ট কোষগুলোকে বলা হয় মেটাক্রিপ্টোমেরুজয়েট। তাহলে ক্রিপ্টোমেরুজয়েটের নিউক্লিয়াস বহু খণ্ডে বিভক্ত হয়েছিল, সেইগুলার প্রত্যেকটা নিউক্লিয়াসকে ঘিরে তার চারপাশে জমা হয়েছে কি সাইটোপ্লাজম। জমা হয়ে কি তৈরি হলো যেন নতুন কোষ তৈরি হলো। নতুন সৃষ্ট কোষগুলোকে আমরা বলতেছি মেটাক্রিপ্টোমেরুজয়েট। আচ্ছা, এই মেটাক্রিপ্টোমেরুজয়েটগুলো এবার কি করবে বলো দেখি। হ্যাঁ, এই যকৃত কোষের ঝিল্লিটাকে বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসবে। তখন আমরা এখানে দেখতে পাই দুই ধরনের মেটাক্রিপ্টোমেরুজয়েট। দুই ধরন বলতেছি আকারের উপর ভিত্তি করে, কিছু ছোট আকারের মেটাক্রিপ্টোমেরুজয়েট এবং কিছু বড় আকারের মেটাক্রিপ্টোমেরুজয়েট। ছোট আকারের মেটাক্রিপ্টোমেরুজয়েটগুলোকে বলা হয় কি, ছোটকে বলি আমরা মাইক্রো মেটাক্রিপ্টোমেরুজয়েট, আর বড়গুলাকে বলা হয় ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরুজয়েট। এখানে মাইক্রো মেটাক্রিপ্টোমেরুজয়েটগুলো ছোট আকারের, ফলে সহজে রক্ত স্রোতের মাধ্যমে সেটা রক্তে চলে আসে এবং লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। আর ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরুজয়েটগুলো যকৃতেই থেকে যায় এবং নতুন যকৃত কোষগুলাকে সে আবার আক্রমণ করে, কোষগুলাকে নষ্ট করতে থাকে। তাহলে বলো দেখি এখান থেকে কোনগুলো চলে যায়? চলে যায় মেটাক্রিপ্টোমেরুজয়েটগুলো। রক্তস্রোতের মাধ্যমে কোথায় চলে গেল? রক্তে চলে গেল। রক্তে কাকে আক্রমণ করলো? এক্স্যাক্টলি লোহিত রক্তকণিকাকে আক্রমণ করলো। তাহলে লোহিত রক্তকণিকাতে গিয়ে সে একটা জীবনচক্র সম্পন্ন করবে, সে সেখানে একটা চক্র সম্পন্ন করবে। তো লোহিত রক্তকণিকাতে যে চক্র সম্পন্ন হয় তাকে যেন আমরা কি বলি? ঠিক, তাকে বলি আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি। তার মানে আমরা কোন সাইজোগনি শেষ করলাম? শেষ করলাম হেপাটিক সাইজোগনি। তাহলে পরবর্তী ক্লাসে আমরা শুরু করব এরিথ্রোসাইটিক সাইজোগনি। তার মানে এরিথ্রোসাইটিক সাইজোগনি এই সম্পর্কে জানতে হলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? আগামী ক্লাসে আমার সাথে জয়েন করতে হবে। তো এই ক্ষেত্রে আমি এই পর্যন্ত যা পড়ালাম সেখান থেকে আগামী ক্লাসে শুরুতেই কিন্তু কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্টে দিয়ে দিবে। যে যত তাড়াতাড়ি উত্তর দিতে পারবে তাকে আমি বিজয়ী ঘোষণা করব লাইভে। তো যাই হোক, আগামী ক্লাসে আমরা শুরু করব এরিথ্রোসাইটিক সাইজোগনি। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। অনেক ধন্যবাদ।